আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সংলাপে শুনতে চাই এবং জেনে নিতে চাই অতিথিদের কাছ থেকে দেশের বর্তমান অবস্থা কি, কোন দিকে আগাচ্ছে দেশ, আগামী জাতীয় নির্বাচনের খবর কি, যে স্বপ্ন নিয়ে শত শত শহীদ হয়েছিল এই জমিনে, সেই শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই বাংলাদেশ, শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কতটা নির্মিত হচ্ছে, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। কেন আলোচনার বিষয় নিয়েছি তা হয়তো আপনারা বুঝতে পারছেন। কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে দেশ, নতুন একটি দেশ আবার আমরা পেয়েছিলাম শত শহীদের রক্তের মাধ্যমে, সেই বৈষম্য অবসানের জন্য, ফ্যাসিবাদ বিতরণের জন্য যে রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, তারা এতদিন বসে যে ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য হওয়ার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল, তাদের মধ্যেই কোনো রাজনৈতিক দল ইতিমধ্যেই রাজপথে কর্মসূচি দিয়েছে জুলাই সনদ সহ বেশ কিছু দাবিতে। তো সেসব বিষয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ডান পাশে রয়েছেন আপনাদের আরো একজন পরিচিত মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হাদি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই রবিউল ভাই আপনাকে দিয়ে শুরু করি। একদম আলোচনায় আমরা গোটা দেশ তাকিয়েছিল যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল রাজনৈতিক দল আছে, তারা এতদিন পর্যন্ত আমরা দেখেছি, এক বছর অতিবাহিত হয়েছে, সেখানটায় মোটামুটি একমত ছিল, কিংবা দেশ গড়তে আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু সুন্দর হয় সে ব্যাপারে সবাই একমত ছিল। একদমই আমরা আজকে দেখলাম, বা এই সময়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কথা হচ্ছে। সেখানে জুলাই সনদের ব্যাপারে নির্বাচনের দিনই গণভোট করা যায় কিনা কমিশনও এই প্রস্তাবনা দিয়েছে, যদিও জামাত আগেই চায় বা ইসলামী আন্দোলনও আগে চায়, এরকম বেশ কয়েকটি দল আগে চায়। প্রশ্ন হচ্ছে, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে নির্বাচনের আগে সমস্যা কোথায় কোথায় দেখছে বিএনপি? সেটা তো বিএনপি উল্লেখ করেছে, এই ডায়লগের পর বিএনপি যে কনফারেন্স করেছে তা তো উল্লেখ করেছে। জি। আর আপনি যেভাবে জাতীয় ঐক্যমত দেখছিলেন, নতুন দেশ দেখছিলেন, এগুলি আমার মনে হয় যে একটু আবেগী। বাংলাদেশ নামে একটা দেশ আছে, অব্যবস্থাপনা আছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছিল না, আমাদের রাষ্ট্র কাঠামোটা ব্যবহার করে একটা ফ্যাসিবাদী গোষ্ঠী যে কোনো মূল্যে ক্ষমতায় ছিল, এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছে। আর ফ্যাসিবাদী শক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে সংবিধান অথবা ধরেন আমাদের নির্বাচন ব্যবস্থাপনা, এরকম জায়গায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। সেই জায়গাগুলি সংস্কার প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে, যার ফলে জাতীয় ঐক্যমত কমিশন সেই সংস্কার প্রস্তাবনাগুলি রাজনৈতিক দলের সাথে আলাপ করেছে, এবং রাজনৈতিক সব দলগুলি কিন্তু দায়িত্বশীলতার সাথে সহযোগিতা করেছে, সংলাপ অব্যাহত রেখেছে। সনদ এবং জাতীয় ঘোষণাপত্র তো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সব রাজনৈতিক দল মোটামুটিভাবে অসন্তোষ থাকলেও একমত প্রকাশ করেছে, মেনে নিয়েছে। সনদেও 84টি বিষয় একমত হওয়া গিয়েছে। সাংবিধানিক সংস্কারের বিষয় জায়গাগুলিতে আমাদের অবস্থানটা হচ্ছে, সংবিধান সংস্কার একমাত্র সংসদেই হয়, এর বাইরে সংবিধান সংশোধন করার কোনো সুযোগ নেই, যদি আপনি সংবিধান সংশোধনের বৈধ প্রক্রিয়া অনুসরণ করেন। জি। সেখানে বিকল্পভাবে অন্যদের বলা হচ্ছে জুলাই সনদটা আইনে আপনার কাঠামোতে রূপ দিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রস্তাবনাগুলি আছে, কিছু সংবিধান সংশোধন করে করতে হবে, কিছু আইন সংশোধন করে করা যাবে, মানে অর্থাৎ অর্ডিন্যান্স জারি করে আপনি মুহূর্তে করতে পারবেন, পরবর্তী পার্লামেন্টে সেটা আইনে রূপ দিতে হবে। কিছু বিধিবিধান সংশোধন করে করতে পারবেন, কিছু নির্বাহী আদেশে করতে পারবেন। যেগুলি এই সংবিধান সংশোধন সংক্রান্ত না, বাকিগুলি তো সরকার ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু করেছে, এবং আসিফ নজরুল ইসলাম গতকালও বলেছেন ডিসেম্বরের আগে 70% হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু 367টি প্রস্তাবনা আছে যেগুলি নির্বাহী আদেশ এবং বিধিবিধান সংশোধন করে করা যায়, কিছুটা অর্ডিন্যান্স জারি করে করা যায়, ইতিমধ্যে সরকার তা করছে, ইতিমধ্যে করছে। এখন সংবিধান সংক্রান্ত যেটা আছে সেই জায়গায় আমাদের মত হচ্ছে যে আমরা এটা সনদ, এটা যেহেতু জাতীয় সনদ, সাংবিধানিক অঙ্গীকার, অথবা ধরেন একটা জাতীয় অঙ্গীকার, রাজনৈতিক অঙ্গীকার, সব রাজনৈতিক দল যদি আমরা একমত হয়ে এটাতে সই করি, অন্তর্বর্তীকালীন সরকার যদি সই করে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার উপদেষ্টা মণ্ডলী যদি সই করে, ঐক্যমত কমিশনে যারা আছে সই করে,
তাহলে আগামীতে নির্বাচিত পার্লামেন্টে সেটা করা যাবে। এর ব্যত্যয় হওয়ার সুযোগ নেই, এবং এর ব্যত্যয় যে রাজনৈতিক দল করবে তার রাজনীতি থাকবে না। তারপরও আমরা বলেছি যে সংবিধানের রক্ষক হচ্ছে অ্যাপিলিয়েট বিভাগ। তো অ্যাপিলিয়েট বিভাগের একটা রেফারেন্স নিয়ে যদি কোনো বৈধ আইনি প্রক্রিয়ার পরামর্শ তারা দেয়, বিএনপি সেটা মানতে রাজি। অর্থাৎ বিএনপি সংবিধান আপনার সংশোধন সংক্রান্ত যে সংস্কারগুলি আছে সেটা একটা বৈধ প্রক্রিয়ায় বাস্তবায়ন চায়। কোনো আবেগী অথবা ধরেন কোনো টেকসই হবে না, বা ভবিষ্যতে এমন একটা বাজে দৃষ্টান্ত স্থাপন হবে অথবা সেই সংশোধন ঝুঁকিতে পড়বে, এই প্রক্রিয়া অনুসরণ বিএনপি করতে চায় না। তবে সর্বশেষ আমরা যেটা বলেছি যে অ্যাপিলেট বিভাগের রেফারেন্সে যদি আসে, তারা যদি কোনো আইনি পরামর্শ দেয় সেটা বিএনপি মেনে নেবে। এখন ধরেন বলছেন গণভোট করে আপনি করবেন, গণভোটে সংবিধান সংশোধন হয় না, প্রক্রিয়া না। আপনি বলছেন বিশেষ সাংবিধানিক আদেশ জারি করবেন। বিশেষ সাংবিধানিক আদেশ জারি করেও যদি আপনি নেক্সট পরবর্তীতে পার্লামেন্টে যদি সেটাকে আপনি বৈধতা দিতে না পারেন, তাহলে তো সেই সংবিধান সংশোধন বৈধ হবে না অথবা টেকসই হবে না। আমরা এই জায়গাগুলিতে আমাদের বিবেচনাটা এইরকম যে আপনি যাই করি না কেন, যেটা অর্ডিন্যান্স জারি করার দরকার সরকার অর্ডিন্যান্সে জারি করে ফেলুক, যেটা বিধিবিধান সংশোধন করা যায় করে ফেলুক সরকার, আমাদের আপত্তি নেই। যেটা ধরেন নির্বাহী আদেশে করা যায় সেটাও করে ফেলুক সরকার। কিন্তু সংবিধান সংশোধন সংক্রান্ত যে জায়গাটা আছে সেটা আমার মনে হয় একটু দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত, আবেগী হওয়া উচিত না। যেমন ধরেন এনসিপি বলছে একটা করার জন্য, মানে আপনার তো নতুন সংবিধান দরকার নেই, তাহলে সেটা যদি না হয় তাহলে আপনি কেন একটা করতে চান, যেটা হলো তারা একটা ভোটের মাধ্যমে, আমি দুঃখিত যে শব্দটা, গণপরিষদ। জি, তো গণপরিষদের এখানে প্রয়োজন হচ্ছে না, কারণ আপনি তো সংবিধান সংশোধন করছেন। তো সংবিধান সংশোধন করার জন্য সংসদই যথেষ্ট। অথবা যদি আপনি বিশেষ সাংবিধানিক আদেশও যান সেটাও হতে পারে, কিন্তু গণপরিষদের তোর প্রয়োজন হচ্ছে না যদি আপনি সংবিধান সংশোধন করেন। আর মনে রাখা দরকার, জুলাই সনদ যেটা হয়েছে সেটা সংবিধান সংশোধন সংক্রান্ত, অবশ্যই নতুন সংবিধান সংক্রান্ত না। তো এই পার্থক্যগুলি যদি কেউ বোঝে এবং এটাকে যদি টেকসই করতে চায়, তাহলে আমরা মনে করি যে আমাদের যে অবস্থান সেই অবস্থানটা ন্যায্য আছে। তারপরেও এক বাক্য দিয়ে শেষ করব, যদি ও জাতীয় ঐক্যমত কমিশন মনে করে যে অ্যাপিলেট বিভাগের রেফারেন্সের পর যে এই প্রক্রিয়াটা অনুসরণ করলেও সেটা টেকসই হবে এবং সার্বজনীন হবে এবং আগামী পার্লামেন্টেও সেটা বৈধতা পাওয়ার ন্যায্য দাবি রাখবে, নিশ্চয়ই বিএনপি তা বিবেচনা করবে। ধন্যবাদ। ওসমান হাদি, আপনার কাছে আসি, একই ব্যাখ্যা একটু শুনতে চাই। যদিও বিএনপির পক্ষ থেকে ক্লিয়ার করা হয়েছে যে তারা এই যে জুলাই সনদ, সেখানে কিন্তু তারা আইনি ভিত্তিতে তারা অপারগতা প্রকাশ করেনি, তারাও চান, কিন্তু তারা মনে করছে যে এটা সংবিধান রিলেটেড বিষয়, সুতরাং অডিয়েন্স বা অন্য কোনোভাবে সম্ভব নয়। আপনি শুনেছেন ব্যাখ্যা, আপনার একটু মন্তব্য শুনতে চাই। না ভাই, যেটা বললেন এটা তো খুবই ক্লিয়ার, এবং ভাইদের ওই জায়গাটা অনুযায়ী মানে এখানে আর মানে বিএনপি তো একটা বিএনপি ক্লিয়ার করেছে, বিএনপি তো একটা বিপ্লবী দল না, একটা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি, এবং যখন যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারকে মেনে ওইটার মধ্যে যদ্দূর যাওয়া যায় এদ্দূর যাবে। সুতরাং বিএনপির তরফ থেকে এটা খুবই ক্লিয়ার। এবং ভাই যেটা বললেন যে অ্যাপিলেট ডিভিশন থেকে যদি একটা রেফারেন্স নেওয়া যায়, মানে বিএনপির চিন্তাটা হলো যে পরবর্তীতে কোনো ইস্যু হলে সেটার দায়টা যেন বিএনপি না নিতে হয়, এটুকু তো ঠিকই আছে, এটুকুন আমরাও অনার করি। এখন আমাদের বরং একটু চিন্তার জায়গা অন্যরকম। ধরেন ঐক্যমত্য কমিশনে যতগুলো আলাপ হয়েছে, এরপরে শেষের দিকে যেটা এখন ধরেন বেশ কিছু জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট রয়ে গেছে। তো আমরা বরং যেটা, যেমন উচ্চকক্ষ নিম্নকক্ষ, এই নিম্নকক্ষ উচ্চকক্ষের মধ্যে উচ্চকক্ষে আমরা বলেছি, যেমন আমাদের বর্তমানে স্ট্যান্ড হলো যে আমরা নিম্নকক্ষে পিআর চাই না। এটা আইডিয়া হিসেবে ভালো, অনেক দেশেই আছে, আবার তার কিছু সমালোচনাও আছে, এর মানে এটা নেওয়া যাবে না তা না, কিন্তু বর্তমান বাংলাদেশে নিম্নকক্ষে পিআর করবার মতো প্র্যাকটিক্যাল অবস্থায় নাই। এর ফাঁক গলে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে এসে যাবে, মানে তারা এই সুযোগটা নিবে। এখন আমাদের যেটা খুবই একটা কমন স্ট্যান্ড এবং অনেকের, সেটা হলো যে উচ্চকক্ষে অবশ্যই পিআর হতে হবে। সেটা যদি না হয় তাহলে পরে যে বর্তমানে সংরক্ষিত আসনে নারীদের যেরকম দিয়ে দেওয়া হচ্ছে, তো ওই রকম আরো 100 এমপি জনগণের পয়সায় পালবার পুষবার আসলে কোনো প্রয়োজনই নেই, এটা একটা ব্যাপার। এখন ব্যাপার হলো এই যে একটা গুরুত্বপূর্ণ জায়গা যে উচ্চকক্ষে পিআর, বিএনপি কিন্তু এটা নোট অফ ডিসেন্ট এখনো প্রত্যাহার করে না, এটা দিয়ে রেখেছে। এখন আমাদের কথা হলো আমরা যখন একটা জাতীয় ঐক্যমত্য, সেটা কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে,
সেটা কি এখন সুপ্রিম অ্যাপিলেট ডিভিশন একটা রেফারেন্স নিয়ে হবে নাকি গণভোট দিয়ে হবে? আমার ধারণা বেশ কিছু আন্দোলন সংগ্রাম, পলিটিক্যাল পার্টিগুলোর বোঝাপড়া, এরপরে তারা একটা জায়গায় পৌঁছাবে। কিন্তু একটা জাতীয় সনদে কেউ কেউ কোনো ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এটা তো সুন্দর জিনিস হবে না। ধরেন বিএনপির এখানে যে অনিশ্চিতে থাকবে সেটা হলো, বিএনপি যদি সরকার গঠন করে ধরে নিলাম, এবং তারপরে আমরা বললাম কিরে ভাই আপনি উচ্চকক্ষে পিআর করছেন না কেন, তখন বিএনপি বলবে যে এটা তো আমরা নোট অফ ডিসেন্টটা কি, যে আপাতত আমরা মেনে নিচ্ছি কিন্তু এটা আমরা পারবো, মানে এটার কোনো গ্যারান্টি নাই। তো তখন তো সে বলবেই যে এটা আমরা বলেছিলাম তখনই যে আমরা এটা অত পারবো কিনা, এটা আমাদের গ্যারান্টি দিতে পারছি না। তো এই গ্যারান্টি দিতে পারছেন, তারপর আমরা আসলে বিএনপিকে জিজ্ঞেস করবো কিভাবে, ধরবো কিভাবে যে ভাই আপনারা তো এটা মানলেন না। সুতরাং আমাদের হলো যে বেসিক জায়গাগুলো আছে এগুলো বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, অন্যান্য সবারই নোট অফ ডিসেন্ট থেকে সরে এসে একটা মৌলিক কনসেনসাস যে না আমরা যেই ক্ষমতায় আসি, যেভাবেই গভর্নমেন্ট চালাই, আমরা সবাই মিলে এটা করব। একটা নাম্বার 2 হলো যেমন ভাই যেটা বলেছেন যে সংবিধান, তো এটা যেটা হয়েছে যে সংস্কারের ব্যাপারটায় ওকে, যেমন আমাদেরও দাবি, এখন এই দাবিটা এবার হবে নাকি আরো 20 বছর পরে হবে সেটা হতে পারে। যেমন আমাদেরও দাবি যে নতুন বাংলাদেশে একটা নতুন সংবিধান, এটা কোনো অপরাধ না চাওয়াটা। ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলে, পৃথিবীর অনেক দেশে আছে। আগামীকালকে আমরা একটা আলোচনাও রেখেছি যে দেশে দেশে গণ অভ্যুত্থান এবং নয়া রিপাবলিকের জরুরত। দেখেন কোনো দেশের সংবিধান কোনো ঐশী গ্রন্থ না, না কোরআন শরীফ, না বাইবেল, না এটা গীতা বা মহাভারতের মতো ধর্মীয় গ্রন্থ না, যেটাকে আপনি জনগণের জন্যই সংবিধান। তো এটাকে আমরা আগেও বলেছি, এখনো বলছি, এটা আউট অ্যান্ড আউট একটা বাকশালী সংবিধান। এটা যতখানি দেশের সংবিধান তার থেকে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র, এটা দলীয় গঠনতন্ত্র হয়েছে এটা। এবং এই সংবিধান হাসিনাকে মনস্টার হয়ে উঠতে, ফ্যাসিবাদকে তাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সাহায্য করেছে। ইভেন বেগম জিয়া পর্যন্ত একসময় বলেছেন যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এবং এই সংবিধানের তো অনেক আগেই সে চলে গেছে। যখন আপনি ভাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের পর তিনি সামরিক ফরমান জারি করে তারপর দেশে গণতন্ত্র ফিরাতে হয়েছে। এর মানে সামরিক ফরমান জারি করে আবার সাংবিধানিক প্রক্রিয়ায় যেতে হলে ওই সংবিধানের স্পিরিচুয়াল কোনো পাওয়ার থাকে কিনা। তার থেকেও গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো এটা খুবই একাডেমিক বিতর্ক এবং এটা নিয়ে অলমোস্ট সবাই একমত। বাংলাদেশে তারা যখন সংবিধান তৈরি করেছিল ৭১-এর পরে, তাদের লেজিটিমেসি ছিল না, ম্যান্ডেটই ছিল না বাংলাদেশের সংবিধান করবার। কারণ তারা শতভাগ পাকিস্তান রাষ্ট্রের প্রতি আনুগত্য রেখে পাকিস্তানের সংবিধান করবার জন্য তারা ভোট করেছিলেন। এরপর আমাদের মুক্তিযুদ্ধ হলো, তারপরে হলো, এরপর তারা কি পারতো দেখেন, তারা পারতো যে একটা গণভোট দিতে সংবিধান প্রশ্নে। সেটাও যখন করলো না, সংবিধান করে ৭৩-এ যখন প্রথম শেখ মুজিবের নেতৃত্বে ভোট চুরির নির্বাচন হলো, তারা অন্তত ন্যূনতম যেটা পারতো ওই নির্বাচনের মধ্যেই এই সংবিধানের একটা রেখে যাওয়া যে আমরা যে সংবিধান করলাম এটার পক্ষে মানুষ কতটুকু ভোট দিবে না দিবে, 100% ভোট পড়লেও পড়তো, সেটাও তারা রাখলো না। এর মানে এই যে যারা করেছে, এবং সর্বশেষ এই স্পিরিচুয়াল দিক থেকে দেখেন, সর্বশেষ একাডেমিকলি এটা প্রুভড হয়েছে যে দিল্লি থেকে আমাদের সংবিধানের প্রিয়াম্বল লিখে দেওয়া হয়েছে, সেখানকার ডিপ্লোম্যাটরা তাদের অটোবায়োগ্রাফিতে সেটা স্বীকার করছেন। তা আমার স্বাধীন সার্বভৌম দেশের প্রস্তাবনা যদি অন্য দেশ থেকে লেখা হয় এবং কোনো ধরনের ম্যান্ডেট ছাড়া করা হয়, তো এখন বাস্তবায়ন হোক না হোক কেউ না কেউ তো বলবে যে ভাই আমাদের, এবং এই সংবিধানটাকে আমি করবো আপনি করবেন না। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই জনগণকে সাথে নিয়ে নতুন একটা সংবিধান উপহার দিবে জাতিকে, এটা কোনো প্রশ্ন না। কিন্তু আমি যেটা বলছি ভাইকে যে হ্যাঁ, মানে এই দাবিটা আমরা করা খুবই অপরাধ না, বাট বিএনপি এখন যে জায়গাটা বলছে আমরা মনে করি সব দলগুলো আবার একসাথে বসে চূড়ান্ত একটা ভালো জায়গায় পৌঁছাবে, এটা আমাদের সেখানে একটু জানার সেটি হচ্ছে যে এই যে আইনি ভিত্তির কথা যেটা বলা হলো, এটা রবিউল ভাই তার দলের স্ট্যান্ড ক্লিয়ার করেছে। সেক্ষেত্রে জামাত সহ কিছু দল কিন্তু আগেই চাচ্ছে, রবিউল ভাই বলেছে যে সুযোগটা নেই। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তাহলে জাতীয় নির্বাচনের দিনই গণভোট করে এটি কি করা হবে কিনা, সে ব্যাপারে আপনি এখানে দুইটা ব্যাপার ভাইরা একটা জায়গা ক্লিয়ার করেছেন। এটা হলো ভাইরা যে এখনই আইনি ভিত্তি দেওয়ার অপশন নাই এটা কিন্তু বিএনপি বলছে না। বিএনপি বলছে যেটা যেটা অর্ডিন্যান্সের মাধ্যমে করে ফেলা সম্ভব এটা আপনারা এখনই করে ফেলেন। বিএনপি বলছে তাদের ওই যে সংবিধান সংশোধনের যে জায়গাটা, মানে এই জুলাই সনদের যেই সব ব্যাপার সংবিধানে ইনকর্পোরেট করতে হবে ওইগুলো পার্লামেন্ট হবার পরে। তো আমার মনে হয় দুটো ব্যাপার হতে পারে। একটা হলো সকল রাজনৈতিক দলগুলো যদি কোনো ধরনের নোট অফ ডিসেন্ট না দিয়ে একটা জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে ফেলে, এটা তো একটা মহাদলিল হয়ে যাবে। অফকোর্স আমাদের পরবর্তী পার্লামেন্টের উপরে তখন আমরা বরং নেগোশিয়েট করবো আমাদের দলগুলোর সাথে। বিএনপি বলেছে যে আমরা 2 বছর সময় চাই পুরোটা বাস্তবায়ন করবার জন্য, আমরা তখন বিএনপিকে বলবো না প্লিজ আপনারা 6 মাসের মধ্যে করে ফেলেন, এটা করা যাবে, মানে সময়টাকে কমিয়ে আনা। কিন্তু এইটা হলো যে আপনি এটার একটা লিগ্যাল দরকার কিনা,
বাংলাদেশের মানুষের মানে মনস্তত্ত্বটা ওই যে আছে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, দেখেন এরকম একটা দারুণ রূপরেখা 1990 এর স্বৈরাচার বিরোধী যখন আন্দোলন হয় তখনও 3 দল মিলে করেছিল এবং সেই রূপরেখাটা খুব ভালো রূপরেখা ছিল, সেটা নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছিল। আফসোসের ব্যাপার হলো একমাত্র পার্লামেন্টারি সিস্টেমে ব্যাক করবা ছাড়া বাকি যে দলগুলো তারা যে ইশতেহার দিয়েছিল, রূপরেখা দিয়েছিল, কেউ তো বাস্তবায়ন করে নাই। এখন বাংলাদেশের মানুষের মনে ওই ভীতিটা তো আছে যে রাজনৈতিক দলগুলো তারা ওয়াদা দেয়, অনেক সময় তাদের ভালো চিনতে থাকা সত্ত্বেও বিভিন্ন প্রেসারে তারা করতে পারে না। তো এইবার আমরা বাংলাদেশের মানুষ ওই ভয় থেকেই বলতেছে যে প্লিজ আপনারা এটার একটা আইনি ভিত্তির মধ্য দিয়ে যান, বরং আমাদের যেটা খুবই ক্লিয়ার কাট দাবি, আমরা জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা চাই। ফিরছি রবিউল ভাই আপনার কাছে, একদমই বেশ কিছু বিষয় আপনি নোট রেখেছেন, তারপরও বলি নোট অফ ডিসেন্ট বিএনপি যে দিয়েছে সেটি নিয়ে কথা শুনেছি আমরা। নতুন বাংলাদেশের নতুন সংবিধান, বাকশালী সংবিধান না চাওয়ার কথা বলেছে। 90 এর রূপরেখা দেয়া হয়েছিল, সফল হয়নি। জনগণ আসলে ওয়াদা রাজনীতিবিদরা রাখতে পারবে কিনা বা রাজনৈতিক দলগুলো সেটি নিয়ে সন্দিহান, সুতরাং তারা আগেই চায় যে ব্যাপারে একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট ঘোষণা। বিষয়গুলো শুনছিলেন আপনি। রাজনৈতিক দলগুলি যদি কথা না রাখে সেই মূল্যায়ন তো বিচারও তো জনগণ করবে, কিন্তু সেই বিচার তো কোনো ব্যক্তি বা গোষ্ঠী, কিন্তু সেই বিচার করতে করতে তো 15 বছর 17 বছর একটি দল টিকে গিয়েছিল, কিন্তু আবারও তো 50 বছরের জন্য ঝুঁকিতে পড়েছে। মূল্য কি কম দিতে হবে নাকি আওয়ামী লীগকে? জনগণের বিরুদ্ধে রাজনীতি করে মূল্য কি কম দিতে হয়েছে নাকি কাউকে? পৃথিবীর যারা রাজনৈতিক শক্তি ছিল সবাইকে মূল্য দিতে হয়েছে। আরেকটা পরীক্ষায় বাংলাদেশের মানুষকে আরেকটা পরীক্ষা কেন দিবে? বাংলাদেশের মানুষের পরীক্ষা কি নির্দিষ্ট থাকে নাকি? আগামীতে একটা রাজনৈতিক দল ধরে নির্বাচিত হয়ে বিএনপি অথবা এই আপনার মঞ্চ আসলো, ইনকলাব মঞ্চ ক্ষমতায় আসলো, তারা এসে তাদের মতো করে সংবিধান করলো, জনগণকে কেয়ার করলো না, তার মূল্য তারা দেবে না এবং জনগণ ফুসে উঠবে না। আপনি কেন এমন ব্যবস্থা চাচ্ছেন পৃথিবীতে যে সেই ব্যবস্থাটা প্রতি সারা জীবন সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকবে? পরিবর্তনশীল তো আছে এবং কর্মের ফল ভোগ করতেই হবে। কর্ম আবার সবসময় শুদ্ধ থাকবে না, সেটাও অনেক সময় ট্রাকচ্যুত হবে। এটাই পৃথিবী, এটাই হচ্ছে বিশ্ব ব্যবস্থাপনা। আচ্ছা, যেখানে ছিলাম, নোট অফ ডিসেন্ট একটা রাজনৈতিক দলের অবস্থান এবং অধিকার, সেটাকে আপনি অসম্মান করতে পারবেন না। যেমন ধরেন উচ্চ কক্ষের ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে উচ্চ কক্ষ হোক, তাহলে এটা অগ্রগতি। উচ্চ কক্ষের আসন 100 হবে, সেটাও আমরা সবাই একমত হয়েছি, অগ্রগতি। আমরা যদি বলি উচ্চ কক্ষের ভূমিকাটা কি হবে, রোলটা কি হবে, সেটাও একমত হয়েছি, অগ্রগতি। গঠনটা কি হবে সেখানে গিয়ে সামান্য পার্থক্য। আমরা বলেছি প্রাপ্ত আসনের অনুপাতে, অন্য অনেকেরা বলছে প্রাপ্ত ভোটের অনুপাতে। দুটেই অনুপাত, প্রপোর্শনাল রেশিও, দুটেই পিআর। কিন্তু পিআর বলতে যদি অরিজিনাল মিন করেন তাহলে ভোটের অনুপাতটাই বেশি শুদ্ধ, কিন্তু প্রাপ্ত আসনের অনুপাত যদি আমি বলি সেটাও পিআর। এখন ধরেন এখানে একটা পার্থক্য হচ্ছে, আমরা জনগণের কাছে প্রাপ্ত আসনের অনুপাত নিয়ে যেতে চাই, অন্যরা প্রাপ্ত আসনের আপনার ভোটের সংখ্যা নিয়ে যেতে যাক, জনগণ যেটা অ্যাকসেপ্ট করে সেটা সেভাবে হবে। কিন্তু উচ্চ কক্ষ তো হচ্ছে, উচ্চ কক্ষ হচ্ছে, তার সংখ্যাও ঠিক আছে, তার রোলও ঠিক আছে, গঠন প্রক্রিয়া নিয়ে একটু দ্বিমত আছে, এটুকু তো থাকবেই। এটাই তো রাজনীতির সৌন্দর্য। আমি সব বিষয়ে আপনার সাথে একমত হব না, আমার তো চিন্তা রয়েছে, আমার কিন্তু কমিটমেন্ট রয়েছে। যার ফলে আমি বলছি যে এটা খুব মাইনর বিষয়, এবং আপনি যদি জনগণের ক্ষমতায়ন বিশ্বাস করেন তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করাটাই কিন্তু উত্তম। আর আপনি যদি এভাবে বাধ্য করেন কাউকে, সেটা যে পরিবর্তন হবে না সেই গ্যারান্টি কোনো রাজনৈতিক দল আপনাকে দেবে না, জনগণও দেবে না। গণভোট কি জনগণের ম্যান্ডেটের কোনো মাধ্যম না? জনগণের ম্যান্ডেটের অনেক মাধ্যম, কিন্তু সংবিধান সংক্রান্ত না। এই পার্থক্যগুলি না বুঝলেই সমস্যাটা আমাদের হচ্ছে। যেখানে গণভোটও প্রয়োজন আছে, একটা সময় আমাদের সংবিধানে গণভোট ছিল, 15 সংশোধনীতে আওয়ামী লীগ বাতিল করেছে, এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট ছিল। একটা সরকার যদি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত, যেটা ধরেন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে, বড় একটা পরিবর্তন করতে সে চাচ্ছে, তখন ছিল যে এই রকমের সেন্সিটিভ ইস্যুতে গণভোট নেওয়া যাবে। 15 সংশোধনী তো বললাম, তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করেছে আওয়ামী লীগ তখন বাতিল করে দিয়েছে। কিন্তু এই গণভোট কিন্তু সংবিধান সংশোধনের জন্য কোনো মাধ্যম না। এই পার্থক্যটা না বুঝলে, গণভোট মানেই শুদ্ধ, গণভোট মানেই অতি উত্তম, এভাবে ভাবার কোনো সুযোগ নেই। গণভোটও ম্যানিপুলেট হয়, গণভোটও তো পক্ষপাতিত্ব হয়, হয়েছে না? জাতীয় নির্বাচন আওয়ামী লীগ যে 3 বার ক্ষমতায় ছিল, টাইম মতো তো নির্বাচন হয়েছে নাকি? হ্যাঁ, আইন অনুসারে নির্বাচন করেছেন, কিন্তু মানুষ ভোট দিতে পেরেছে নাকি? গ্রহণযোগ্য নির্বাচন তো হয়নি। আরেকটা কথা হাদি বলছিলেন, ভালো বলেছেন, নতুন সংবিধান চাচ্ছেন। হ্যাঁ, হতেই পারে নতুন সংবিধান, কিন্তু আমাকে যদি আপনি বলতে বলেন পর্যাপ্ত সংশোধন যদি হয় আর টেকসই বা যদি হয়, তাহলে প্রত্যেকটা পর্যাপ্ত সংশোধনের পরই সংবিধান নতুন হয়, ওই সংবিধানের পুরনো সংবিধান থাকে না।
মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে পরিবর্তিত পরিস্থিতি, বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে যখন সংবিধান করা হয় জনকল্যাণের জন্য, সেটাই নতুন সংবিধান। আবার ধরেন আপনি এটা একেবারে নতুন সংবিধান করলেন, গুড, সেটাও তো পরিবর্তন হবে, সংশোধন হবে, এটা তো অপরিবর্তনীয় না। এই যে ফ্রান্সে পঞ্চম রিপাবলিকের যে কথা বলছেন, ঠিক আছে, পঞ্চমটা কেন পরিবর্তন হলো? নিশ্চয়ই চতুর্থের পরিবর্তন প্রয়োজন হয়েছে, তৃতীয়ের পরিবর্তন প্রয়োজন হয়েছে, দ্বিতীয়টার পরিবর্তন প্রয়োজন হয়েছে, তো সেটা আপনি রহিত করতে পারবেন না। আমি আবারও বলছি, জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র, জবাবদিহিমূলক সরকার এবং জাতীয় স্বার্থ ঐক্যমত, এইটা ছাড়া কোনো কিছুই আপনি টেকসই করতে পারবেন। রবিউল ভাই, আমি কি একটু আরেকটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে একটা নেগেটিভ দাঁড়িয়ে গেছে বিএনপির ব্যাপারে, হয়তো সবাই সেটি না, অনেককেই আপনারা স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে যে মনে করা হচ্ছিল যে বিএনপি বোধহয় এই যে জুলাই সনদ এটির ব্যাপারে তারা হয়তো অত আন্তরিক না কিংবা চায় না। আপনি যেমনটা বললেন যে না, চাই কিন্তু আরো টিকসই চাই, এই ন্যারেটিভটা কোথায় কিভাবে ঢুকে গেল? এই যে শোনেন, নতুন অনেক রাজনৈতিক দল আছে, তারা মনে করে নিরপেক্ষ নির্বাচন হলে, গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি জনপ্রিয় এবং বড় দল ক্ষমতায় চলে আসবে। তো যে দলটি এগিয়ে থাকবে তাকে বিট করার জন্য অনেক ধরনের রাজনৈতিক কূটকৌশল বলেন, ভালো কৌশল বলেন, সবই থাকবে। রাজনীতিতে কিন্তু আমি আবারও বলছি, বিচারক জনগণ, কিন্তু রাজনীতিতে পরিচালক নাই, মানে আম্পায়ার নাই। আপনারা জনগণের কাছে আপনাদের এই কথাগুলো পৌঁছাতে কি মনে করেন যে স্বাভাবিকভাবে পৌঁছাতে পেরেছেন? আমরা না পারলে জনগণের উপর আস্থাটা রাখছি কি করে? আমরা তো নির্বাচনের মাধ্যমেই পরিবর্তনটা চাচ্ছি। আমরা তো বলছি না সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের আগে 5 বছর ক্ষমতায় দাও, তারপর তোমরা পরে যা হয়েছো তারা 2 বছর 3 বছর করে পরে থেকো। আমরা তো নির্বাচনটাই চাচ্ছি। সে যেটা বলছিল 3 জোটের রূপরেখা, আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করতে চাই। 3 জোটের রূপরেখা কিন্তু 3টা জোট সই করেছিল না, ওটা কিন্তু স্বাক্ষর হয়নি। এবং 3 জোটের রূপরেখা কিন্তু সনদ আকারেও ছিল না, অথবা সংবিধান সংশোধন করে আমরা এটা প্রতিষ্ঠিত করবে এই ধরনের কোনো অঙ্গীকার ছিল না, জাতীয় সনদ ছিল না। একটা সমঝোতা হয়েছিল যে এরশাদের অধীনে নির্বাচনে যাব না, এরশাদের অধীনে কোনো জোটই নির্বাচনে যাবে না, এরশাদের পতন হয়ে অথবা পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা নির্বাচন যাব, এটা ছিল মূল। আর দ্বিতীয়ত হচ্ছে যে এরশাদের যে অপকর্মগুলি আছে এগুলো আমরা প্রশ্রয় দেব না, এবং আগামীতে এরশাদের বিচার করতে আমরা বাধ্য থাকিব, এটা ছিল মূল জায়গা। আমাদের সংবিধানে এটা প্রতিষ্ঠিত করতে হবে, ধরেন তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্যান্য যেগুলি এখন আমরা তাগিদা অনুভব করছি, সেটা কিন্তু 3 জোটের রূপরেখায় ছিল না। কিন্তু তারপর কি আপনি অস্বীকার করবেন যে আমরা 3 জোটের রূপরেখার পর বিএনপি ক্ষমতায় এসেছে, পার্লামেন্ট পদ্ধতির সরকার আমরা প্রতিষ্ঠিত করতে সেখানে সক্ষম হয়েছি। আবার আরেকটা দেখবেন যে শাহাবুদ্দিন সাহেবের যে সরকারটা ছিল, সেই সরকারটার কর্মরত বৈধতা দেওয়া হয়েছে আপনার ওই পার্লামেন্টে, পরবর্তী পার্লামেন্টে। অর্থাৎ শাহাবুদ্দিন সাহেব কোন সংবিধান বলে করেছিলেন, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছিলেন, সেটাও তো সংবিধান অনুসারে বৈধ ছিল না, রেগুলার ছিল না, নিয়মিত ছিল না। কিন্তু সেটাও কিন্তু ওই আমাদের সরকার এসে কিন্তু সেই কার্যক্রমের বৈধতা দেওয়া, সরকারের বৈধতা দেওয়া করেছে। এগুলি অগ্রগতি। আমি একটা বাক্য খালি বলি, দেখেন সংবিধান যতবার বিএনপি সংশোধন করেছে দেশ এবং জাতির কল্যাণে করেছে। যেমন ধরেন আপনি 5ম সংশোধনীতে বহুদলীয় গণতন্ত্র, 12শ সংশোধনীতে আপনার সংসদীয় পদ্ধতির সরকার, সবচেয়ে উত্তম পদ্ধতি গণতন্ত্র ব্যবস্থায়। তারপর যদি আপনি দেখেন 13শ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার, তিনটেই কিন্তু গণতন্ত্র, দেশের স্বার্থ, জনগণের বৃহত্তর স্বার্থে করেছে। আওয়ামী লীগ যদি বলেন, যেটা মানুষের ভীতির কারণ হয়েছে, আওয়ামী লীগ 4র্থ সংশোধনী করে বাকশাল কায়েম করে তাদের দলীয় স্বার্থে করেছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য করেছে, অর্থাৎ আওয়ামী লীগ এবং তার দলের স্বার্থে করেছে। আপনি যদি 5ম সংশোধনীতে যান, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে তারা কি করেছে, নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করেছে। 16শ সংশোধনী, যেটা তারা ইমপিচমেন্টের ক্ষমতা নিয়ে গেছিল পার্লামেন্টে, যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে করার কথা, যেটা ন্যায্য, সেটা তারা বাতিল করেছিল। পার্লামেন্টে নেওয়ার উদ্দেশ্য মানে কি, দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে। অর্থাৎ আওয়ামী লীগ 3বার সংবিধান সংশোধন করেছে তার দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে। বিএনপি বড় 3টি সংশোধন যেটা করেছে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। এখন সমস্যাটা হচ্ছে আপনি এই দুটোকে যদি এক করে দেখেন যে বিএনপি মানে আওয়ামী লীগ যা করেছে তাই করবে, তাহলে আপনার জানার সমস্যা, অথবা ধরেন আপনার আস্থা রাখার মানসিক সমস্যা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনার কাছে আমি ফিরবো হাদি ভাই, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে বহুল প্রচলিত কথা আছে, জানেন যে কাজীর গরু কেতাবে থাকে গোয়ালে নেই। তো কেতাবে কিন্তু গত আমলগুলোতেও অনেক ভালো ভালো কথা লেখা ছিল, সেখানে আইন বলেন, কানুন বলেন, এই বিষয়গুলো। কিন্তু তারপরেও কিন্তু ফ্যাসিস্ট হয়ে গভর্নমেন্ট উঠেছিল, তারপরেও কিন্তু মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তারপরেও কারাপশনে একদম সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল, গুম খুন সব কিছু হয়েছে। এখন সব কিছুই
আপনি আগে লিখিত সবকিছু টেকসই করতে চান, কিন্তু সেই টেকসই বিষয়গুলো লেখা থাকলেই কি সামনের বাংলাদেশ কল্যাণমূলক বাংলাদেশ হয়ে যাবে? না, একদমই না। হ্যাঁ, প্রথমত হলো ধরেন যদি আমরা যেটা বলছি যে লিখিতের ব্যাপারে, ধরেন যদি ইংল্যান্ডের সংবিধান তো রিটেন কনস্টিটিউশনই না, তাদের কনভেনশনস অ্যান্ড ভ্যালিউজ এইটাই হলো তাদের মানে কনস্টিটিউশন। তো ব্যাপার হলো আমাদের এখানকার যেটা হয়েছে যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা গ্রো করি নাই। আমাদের রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের পর যখন আমরা একটা এই প্রথম বাংলাদেশ নামে নিজেদের জমিন পেলাম, এরপরে কথা ছিল আমাদের একটা জাতি তৈরি করবো, একটা জাতি হয়ে ওঠার। তখনই বিভাজনটা করা হলো। বাঙালি মানে বাঙালি জাতীয়তাবাদের এই যে বিষ গিলিয়ে এরপরে এর মানে কি, যে পাহাড়ি সে তো বাঙালি না, যে বিহারি সে তো বাঙালি না, কিন্তু এই রাষ্ট্রের ভ্যাট ট্যাক্স দেয় এবং এই করে করে বিভাজনটা, এবং এটাকে সর্বপ্রথম প্রপারলি অ্যাড্রেস করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বললেন যে না, তুমি বিহারি হও, তুমি পাহাড়ি হও, সমতলি হও, যেই হও, বাংলাদেশি সবাই মিলে। এবং এই বাংলাদেশের জাতীয়তাবাদটাকে কেন্দ্র করে দেন আমরা আবার একটা ঐক্যের জায়গায় যে ফিরতে পারা, এটা করলাম। কিন্তু এখন আমাদের যেটা মুশকিল হলো এরপরও যে আমরা রিটেন ডকুমেন্ট কেন চাই, একটা হলো দেখেন আমরা যেটা মনে করি যে আমাদের এবার জার্নিটা মানে ভাইও যেটা বলছিল যে রিজিট করে রাখা বাংলাদেশের সংবিধানের, যেটা আমার যদি আমাকে পার্সোনালি বলেন, আমি নিজেও তো মানে রাষ্ট্রবিজ্ঞানেরই ছাত্র, তো ওই আমাদের বিভিন্ন কারণে অনেকগুলো দেশের সংবিধান এমনি পড়তে হয়েছে, দেখতে হয়েছে, আগ্রহের জায়গা থেকেও যেহেতু আমি একটা ভার্সিটিতে পড়াই, এই জন্য আরো বেশি করে দেখবার চেষ্টা করেছি। মুশকিল হলো বাংলাদেশের সংবিধানের তো প্রথম যেটা, এটা সংবিধানের যে ভাষায়ন, সব থেকে ছোট করে বলি, আমেরিকার সংবিধানটা আপনি এখন দেখবেন খুবই পাতলা এবং এর ল্যাঙ্গুয়েজ এত সহজ একজন ট্যাক্সি ড্রাইভারও পড়ে বোঝে। আর বাংলাদেশের সংবিধানের যে বাংলা তৎসমবহুল, মজা করে বলি, আমি তো দীর্ঘদিন বিসিএস প্রিপারেশন যারা নেয় তাদের কোচিং ক্লাস নিয়েছি, তো বাংলাদেশের সংবিধান থেকে প্রচুর প্রশ্ন আসে পিলিতে, আর রিটেনে তো 200 মার্কের বাংলাদেশের স্টাডিজ, সেখানে সংবিধান থেকে অনেক প্রশ্ন আসে। তো বাংলাদেশের সংবিধান সবাই একটা কেনে, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা, এটা আপনি ওই স্টুডেন্টকে ছোট করেন না, এটা আমাদের সংবিধানের যে প্রবলেম সেটাকে অ্যাড্রেস করা দরকার। যে এখন ওই সংবিধানে যা লেখা সেটা পড়ে সবাই ক্লিয়ার হয় না, এই জন্য নীলক্ষেত্রে প্রচুর বই পাওয়া যায় যেটা আবার লেখা চলতি ভাষায় বা সহজ ভাষায় বাংলাদেশের সংবিধানের। মানে তাহলে আপনি কি ভাষায় বাংলাদেশের সংবিধান লিখলেন বাংলাদেশি মানুষদের জন্য, যেটা একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাস ছেলেরও আবার একটা চলিত ভাষায় সহজ ভাষায় কিনতে হয়। অথচ আমেরিকা সংবিধান করলো ট্যাক্স, মানে এই সংবিধান কি শুধুই একজন পিএইচডি ডিগ্রিধারীর জন্য? এটা তো রাষ্ট্রের প্রত্যেকটা একদম মৌলিক জিনিস থাকবে। যেমন আমি যদি আপনাকে বলি পিএসসি কিভাবে গঠিত হবে, আরো 5-7টা প্রতিষ্ঠান কিভাবে গঠিত হবে, এটা তো সংবিধানের ইস্যু হওয়ার দরকার নাই। এত কিছু আপনার সংবিধানে লাগবে কেন? আপনার কিছু বেসিক প্রিন্সিপালস, গাইডিং প্রিন্সিপালস থাকবে, রাষ্ট্রটা কিভাবে চলবে, এটারে যতখানি সংবিধান করা হয়েছে তার থেকে বেশি ফিলোসফির বই বানায় ফেলা হয়েছে। তো এই জন্যই আমরা বলি যে আপনি পিএসসি কিভাবে করবেন, আপনি মহা হিসাব নিরীক্ষক কিভাবে নিয়ন্ত্রণ দিবেন, 5 জন নির্বাচন কমিশনার, কার কতটুকু মেয়াদ থাকবে, কি রে ভাই এটা তো বিধিবদ্ধ আইন তৈরি করেই করা যায়, এটাকে এত সংবিধানে লাগবে কেন? এই করে করে এই মোটা করা হয়েছে এবং কেউ পড়েও বোঝে না, এই হলো নাম্বার ভাষায়নের জায়গা। তো এরকম অনেকগুলো ইস্যুজ আছে। এবং একটা যেটা ব্যাপার, হাসিনা যেটা এসে পরে করেছে, সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার ঘোষণা করেছে, এই বেসিক স্ট্রাকচারে কিয়ামত হয়ে গেল, আপনি হাত দিতে পারবেন না। এখন ভাই যেটা বলছিল দেখেন খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে এই যে 4টা রিপাবলিক ফ্রান্সে ফেল করলো, দেন জনতার মানুষ যেটা মনে করে আবার 5th এসছে 6 আসবে, এর মানে এইটা ঐশী বাণী না, মানুষ তার প্রয়োজনে বদলাবেন। এখন বাংলাদেশের যেটা হয়ে গেছে, এই যে বেসিক স্ট্রাকচার, এইটা আপনি কোনো মতে বদলাতে পারবেন না, হাত দিতে পারবেন না। এখন যেই নতুনগুলো ইনকর্পোরেট করা হবে জুলাই সনদের মধ্য দিয়ে, তাহলে কিন্তু হবে কি ওই বেসিক স্ট্রাকচারও হাত দেয়াই লাগবে। তো আমরা বরং এই জন্য বলেছি যে ভাই বেসিক স্ট্রাকচারে যেহেতু হাত দেয়াই লাগবে, তাহলে বিদ্যমান সংবিধানের তো আপনি বিরুদ্ধে যাচ্ছেনই, এখান থেকে আমরা একটা নতুন সংবিধানই করতে পারি কিনা, এখানটাই আসি। সেটা হচ্ছে রবিউল ভাই বোঝানোর চেষ্টা করেছেন যে সাংবিধানিক যে বিষয়গুলো সেগুলো সব অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব নয়, সেজন্য সংসদে যেতে হবে। তো সেগুলো তিনি ক্লিয়ার করেছেন। তাহলে এই যে পার্থক্যগুলো তিনি বুঝেছেন, পার্থক্যগুলো বুঝতে হবে। তাহলে জামাত কিংবা এই যে মানে আরো যারা আন্দোলনে নেমেছে, তারা কি পার্থক্যগুলো বুঝতে পারছে না? তারা আলোচনা চলছে, এই অবস্থায় তারা আন্দোলন বলেন যে এই যে তারা আন্দোলনটা করছে, এটা আমার কাছে অনেক সিগনিফিকেন্ট মনে হচ্ছে না ভাই। মানে আজকে আমরা মনে হয় অনেকদিন পর একটা শো করলাম যে মানে আমি প্রচুর আলোকিত হচ্ছি, এবং এইটাই যদি মানে এটাই তো বিএনপির স্ট্যান্ড হওয়া উচিত। বরং আমার বিএনপির প্রতি যেটা খারাপ মানে কিছু মানে ওই এমন কেউ টকশোতে যাচ্ছে, তারা যে মেসেজটা দিচ্ছে ওই মেসেজটা মানুষ মিসলিডিং হচ্ছে, এবং তাদের ফলেই এই যে বিএনপি কাঠগড়ায় দাঁড়াচ্ছে। ভাই যেটা বলেছে আমি ঠিক ওই জায়গাটাই অন করি, সেটা হলো
ম্যাক্সিমাম জায়গায় তো একটা তার ঐক্যমত্যে পৌঁছে গেছে, ফাইন। এখন হলো গঠন প্রক্রিয়াটা, তারা এ পর্যন্ত হয়েছে 100 আসন হবে, কি কি ক্ষমতা হবে, তাহলে ভাই তুমি কিভাবে চাও? বিএনপি বলেছে আসনের ভিত্তিতে তুমি আমারে দিবা, অন্যরা বলেছে না আমি ভোটের ভিত্তিতে। আই থিংক তারা বুঝতে বুঝতে হয়ে যাবে, এবং আমি খুবই প্রত্যাশী মানে আশা ব্যক্ত করছি। 21শে সেপ্টেম্বর একটা সময় দিয়েছে ঐক্যমত্য কমিশন, আপনি কি মনে করেন যে এটির মধ্যে তারা এটার মধ্যে যদি নাও হয়, বাট আমি মনে করি নির্বাচনের আগে হতেই হবে এবং হবেও। কারণ হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তো ঐতিহাসিক দায় আছে। দেখেন আমাদের একটা হলো রাজনৈতিক দলকে আমরা ভয় পাই, এটা তো সত্য, কিন্তু এরপর আমরা মানে দায়িত্বটা দিব কাকে? আর তো কেউ না। এবং এই যে রাজনৈতিক দল এদেরকেই আমরা বকাচকা করবো, এরা ভালো কাজ করলে আমরা ভালোবাসবো, কথাটা তো সত্য। যে এই যে আজকে আওয়ামী লীগের এই কাজগুলোর দায়িত্ব বিএনপি যে কটা সংবিধান, ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছে পঞ্চম সংশোধনীকে দিয়ে, এটা আমার বিএনপির অনেক বন্ধুরাও এই কথাটা অ্যাড্রেস করে না। সেটা হলো পঞ্চম সংশোধনী রায়ের যে আদালতের মামলা করা হলো এবং বাতিল করা হলো, আপনি দেখেন ন্যারেটিভ কিভাবে নির্মিত হয়। মূলত এই সংবিধানের প্রথম কবর রচনা হয়েছে চতুর্থ সংবিধানের মাধ্যমে, সংশোধনীর মাধ্যমে, বাকশালের মধ্য দিয়ে। পঞ্চম সংশোধনীর বিরুদ্ধে যখন মামলা হলো, আদালত একটা অবজারভেশন লিখলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংশোধনী করেছেন এটা হলো দ্য ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধানের প্রথম বিকৃতি। এবার মজার ব্যাপার দেখেন, ঠিক তার পরবর্তী 3টা বিসিএস এর প্রিলি পরীক্ষায় প্রশ্ন এসেছে যে সংবিধানের প্রথম বিকৃতি কোনটা, পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী। এর মানে ওই যে তারা একটা অবজারভেশন তাদের কাছ থেকে নিয়েছে, এখন পঞ্চম সংশোধনীকে বলছে বিকৃতি, অথচ প্রথম বিকৃতি হলো চতুর্থ সংশোধনী, গণতন্ত্র হত্যা করা হয়েছে। তা আমরা এই জন্যই যে আমরা প্রত্যাশা করছি যে সময় যেভাবেই হোক রাজনৈতিক দলগুলো একসাথে বসবে এবং তারা একটা মত। রবিউল ভাই, আমি একটু জানতে চাই, তা হচ্ছে যে ইতিমধ্যেই জামাত, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলগুলো কর্মসূচি ঘোষণা করছে এই যে জুলাই সনদের বিভিন্ন ইস্যু নিয়ে। সেক্ষেত্রে এরা তো কন্টিনিউ যদি করে, বিএনপির চিন্তা কি? তারা কি তাদের যে মতটা সেটি যেন থাকে, গভর্নমেন্টকে প্রেশার দেওয়ার জন্য তারা কি কোনো কর্মসূচিতে যাবে? না, সেটা আমি এখন বলতে চাইছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমাদের একটা ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকার সঠিক লক্ষ্যে এগোচ্ছে, হয়তো গতিটা স্লো, জি ঠিক আছে, কিন্তু এগোচ্ছে, তাকে সবাই সহযোগিতা করা উচিত। আর ঐক্যমত্য কমিশন যে ব্যাপারে সে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে, আমার মনে হয় কোনো আমার দলের পক্ষে বিপক্ষেও যদি এরকম কোনো অবস্থান হয়, আমার মনে হয় যে বৃহত্তর স্বার্থে সে ব্যাপারে মানে সহযোগিতা করা। ঠিক যখন ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ এগুলো নিয়ে কথা হচ্ছে, তখন কিন্তু আপনার দেখতে পাচ্ছি একদম সাম্প্রতিক সময় যে আওয়ামী লীগ আবার বেশ প্রতিদিন তাদের মিছিলের লাইন কিন্তু লম্বা হচ্ছে। আপনি আমাদের মধ্যে যত অনৈক্য হবে, বিভাজন হবে, ততই তো ধরুন ফ্যাসিবাদী পতিত শক্তিশালী হয়ে আবার ফিরে আসতে চাইবে। হ্যাঁ, জামাত একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আমি মনে করি, এবং তাদের মনে হয় দায়িত্ব রয়েছে, তারা যে প্রক্রিয়ায় এগোচ্ছে সেটা ক্ষুদ্র এবং দলীয় স্বার্থে এগোচ্ছে। সেটি যদি হয়, আমার মনে হয় যে তাদের রাজনীতিও ঝুঁকিতে পড়তে পারে। কারণ মানুষ এখন ধরেন রাষ্ট্রে একটা নির্বাচনের, রাষ্ট্রের ডিমান্ড, জনগণের অধিকার, তাই তো? এখন আপনি তার বিপক্ষে যদি অবস্থান নিয়ে কোনো নতুন সন্দেহ, নতুন সংঘাত, এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনো কারণে যদি ব্যর্থ হতে চলে, অথবা যদি মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তাহলে আলটিমেটলি জাতি ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই দায় কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামাতের উপর হবে, এবং জামাতের আগামী দিনে রাজনীতিও ঝুঁকিতে পড়বে। অনেক ধন্যবাদ। আমি একটা বাক্য দিতে চেয়েছিলাম, দেখেন আমি একটা বাক্য দিয়ে শেষ করি। আমরা কিন্তু দেখেন একটা নির্বাচিত সরকার চাচ্ছি, এবং বলছি বৈধ একটা সরকার হবে, এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ অবাধে তার সরকার প্রতিষ্ঠিত করবে। আবার সেই সরকারটাকে ধরেই নিচ্ছি সে স্বৈরাচার, এবং তার ক্ষমতা খর্ব করার জন্য সে যাতে ফাংশন না করে সেই চেষ্টা আমাদের থাকছে। এখন একটা নির্বাচিত সরকার দায়বদ্ধ থাকে কার কাছে? জনগণের কাছে। জনগণের প্রত্যাশা থাকে ওই সরকারের পাশে। এখন সেই সরকারটাকে যদি আমি ফাংশন করতে না দিই, তাহলে সে কিভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে? অথবা ধরেন কিভাবে রাষ্ট্র পরিচালনায় সফল হবে? রাষ্ট্র পরিচালনা যদি সফল না হয়, জন আকাঙ্ক্ষা ধারণ যদি সে করতে না পারে, জনমত যদি সে ধরে রাখতে না পারে, তার রাজনীতি ঝুঁকিতে পড়বে, দেশও ঝুঁকিতে পড়বে। সেই সন্দেহ থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন কিছু মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আমরা ওসমান হাদি ভাই আপনার কাছে আসি, তা হচ্ছে যে একই প্রশ্ন নিয়ে আওয়ামী লীগের এই যে বিভিন্ন জায়গায় মিছিল ক্রমশ বড় হচ্ছে কিংবা ভয়ভীতি উপেক্ষা করেও নামছে, এটিকে কিভাবে দেখছেন? আর কি সাথে ট্যাগ করে দেই সেটি হচ্ছে যে অনেকেই মনে করেন যে জাতীয় পার্টির মাধ্যমে তাদের আবার পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, বিশেষ করে গণ অধিকার সাম্প্রতিক সময়ে এই বিষয়টি বেশি বলে। কিভাবে এইটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত কথা হলো, ধরেন যে আওয়ামী লীগ তো এখানে শুধু একটা রাজনৈতিক দল না, তাহলে তো তার পতন হওয়ার সাথে সাথে এখানে এলো, এটা আমরা বলি একটা সেমি রিলিজিয়ন, এটা একটা কাল্ট। এদের রাজনৈতিক বিশ্বাসটা অনেক সময় ধর্মীয় মতবাদের
চেয়েও পোক্ত, যার ফলে কি হয়েছে এরা এই মুজিববাদকে তো শুধু মানে এরা ধর্মের মতো মানার ফলে আর এইখানে ভারত এবং আওয়ামী লীগ যেই পরিমাণ পাচার করেছে, লুটতরাজ করেছে, তাদের ধরেন 1% টাকাও যদি বাংলাদেশে বিনিয়োগ করে তাহলে তো লুটতরাজ হয়ে যাওয়ার কথা। তো বাংলাদেশের মানুষের প্রচন্ড দেশপ্রেমের জায়গায় আওয়ামী লীগ ওইটা করতে পারে না। বাট আমাদের আশঙ্কা নির্বাচন যত সামনে আসবে অত তাদের মিছিলগুলো বড় হবে, তারা টাকা পয়সা দিয়ে ইভেন বড় বড় ফিগারদেরকে গুপ্ত হত্যা পর্যন্ত করা হতে পারে এই নির্বাচনকে বানচাল করবার জন্য। এটুকু আমরা বুঝতেছি, কারণ আওয়ামী লীগ ছাড়া একটা শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশে হতে পারে এটা আওয়ামী লীগের জন্য মানা অত্যন্ত কঠিন। কিছু মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, প্রধান উপদেষ্টা বলছেন, এটি কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ এবং তার আমাদের প্রতিবেশী দেশ তারা তো এই নির্বাচন চাইবে না, তারা যে কোনো ভাবে চাইবে আওয়ামী লীগকে সহ এই নির্বাচন করানোর জন্য। এবং তাদের এখনো যেসব বন্ধু বান্ধব আমাদের পুলিশে, আমাদের প্রশাসনে, ইভেন এমন হতে পারে আমাদের সরকারের মধ্যে যারা রয়ে গেছে, তারা চাইবে একটু দেরি করে আস্তে আস্তে তাদেরকে অ্যাকোমোডেট করে নির্বাচন করবার। তো এটা তো বাংলাদেশে কোনোদিন সম্ভব হবে না যে নৌকা মার্কা মানে ব্যালটে থাকবে তারপর মানুষ সেই ভোট দিতে যাবে। তো এখন যেটা হচ্ছে তারা তো ওটা চাইবে, কারণ ডাকসুতে একটা কি ব্যাপার হয়েছে দেখেন, ছাত্রলীগ ছাড়া ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন যেখানে প্রায় 78% স্টুডেন্টরা ভোটাররা ভোট দিয়েছে। তো এবারও যেটা হবে ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচনটা যদি আমরা করতে পারি এবং আওয়ামী লীগের মতো একটা মাফিয়া দলকে ছাড়া, তাহলে এটা তো এস্টাবলিশড হয়ে যাবে যে এটা কোনো পলিটিক্যাল পার্টি না, এটা একটা গ্যাং, এটা একটা মাফিয়া তন্ত্র। জাতীয় পার্টি বা 14 দল, জাতীয় পার্টি বা 14 দলের ক্ষেত্রে যেটা কথা, আওয়ামী লীগ ঠিক যেই অভিযোগে অভিযুক্ত একই অভিযোগ জাতীয় পার্টির ক্ষেত্রে, সেও প্রত্যেকটা অবৈধ নির্বাচনের মন্ত্রী হয়েছে, সব হয়েছে, চুরি করেছে, শুধু কোয়ান্টিটিতে আওয়ামী লীগের চেয়ে কম। তাদের ভোটাররা কোথায় ভোট দিবে? এখন প্রথম কথা হলো যে এইটাকে আমরা কি করব, এটা বিএনপি জামাত ইসলামী সবাই মিলে ঠিক করতে হবে যে তাকে কি ব্যান করবে। আমাদের যেটা আশঙ্কা সেটা হলো আওয়ামী লীগ এবার জাতীয় পার্টির ঘাড়ে চড়ে অফকোর্স তারা কোনো না কোনো ভাবে একটা ব্যাক করবার চেষ্টা করবে। এটাও আমাদের রাজনৈতিক দলগুলোকে বসেই ঠিক করতে হবে যেটা তারা কি করবে। অনেক ধন্যবাদ রবিউল ভাই। এই জায়গাটাই একটু আসি, সেটি হচ্ছে দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন আপনারা, আপনাদের দলের এর আগে স্থান দেখেছিলাম যে কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের পক্ষে আপনারা ছিলেন না। তো প্রেক্ষাপট আসলে কি বলে? সেটি হচ্ছে যে এই রাজনৈতিক দল যেগুলো হাদি ভাইয়া বললেন বা গণ অধিকার পরিষদ যে সকল দলকে ব্যান্ড করার পক্ষে, আরও বেশ কিছু দল, তাদের কি রাজনীতির মাঠে রেখেই আগামী খেলাটা খেলতে চান নির্বাচনের? না, আমরা এভাবে ঠিক ভাবছি না, আর আপনি যেভাবে বলছেন ওভাবেও ঠিক না। আমার বক্তব্যটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল যদি জাতীয় পার্টি এবং 14 দল বলেন, তারা হ্যাঁ ফ্যাসিবাদীর দোসর, ফ্যাসিবাদী গোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে আর তারা সহযোগী থেকেছে, অতএব এ দায় তাদের আছে। এখন সমস্যাটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে আপনি যদি শুধুমাত্র নির্বাহী আদেশে নিষেধ করেন, আমরা নীতিগতভাবে তার বিপক্ষে, এই কারণে সেটা টেকসই হয় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল, টেকসই হয়নি। এখন ফ্যাসিবাদী দল বা গোষ্ঠীর বিরুদ্ধে অনেক এভিডেন্স আছে এবং তাদেরকে আইনের আওতায় আনার আইনও বর্তমান কার্যকর আছে। তো আমরা যদি সরকার যদি সেটাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করে, আমাদের তার প্রতি সমর্থন রয়েছে। কিন্তু যত্রতত্র যে কোনো রাজনৈতিক দল, ধরুন লাস্ট ইলেকশনে 28টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল 24-এর ইলেকশনে, তাহলে 28টি রাজনৈতিক দলকে আপনি বলতে পারেন যে ফ্যাসিবাদের দোসর। এখন 28টি রাজনৈতিক দলকে যদি আপনি আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শুধুমাত্র নির্বাহী আদেশে নিষেধ করেন, সেটা গণতন্ত্রের জন্য ভালো না এবং এই প্রক্রিয়া নিষিদ্ধটাকে সাস্টেইন করানো যাবে না। যার ফলে এগুলি নিয়ে ভাবার বিষয় আছে। রাষ্ট্রের যদি কোনো বৈধ উদ্যোগ নেয়, স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়ার উদ্যোগ নেয়, নিশ্চয়ই বিএনপি বিবেচনা করবে। কিন্তু বিএনপি শুধুমাত্র নির্বাহী আদেশে ধরেন আওয়ামী লীগের দোসর ছিল, তার কারণে নিষিদ্ধ করে দিতে হবে, এই জায়গাগুলি বিএনপির আরো মানে গভীরভাবে ভাবার প্রয়োজন উপলব্ধি করে। একটা বাক্য দিয়ে শেষ করি, যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অনেকরা অনেকভাবে বলেছে, সে সরকার নিষিদ্ধ করেছে, সাময়িকভাবে স্থগিত করেছে তার আপনার কর্মকাণ্ড এবং আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তো আমরা কিন্তু এইভাবেই চেয়েছিলাম, সরকার কিন্তু সেই পর্যায়ে গিয়েছে। অর্থাৎ আমরা দায়িত্বশীল জায়গা থেকে যেভাবে ভাবি, সেটা কিন্তু কাউকে ফেভার করার জন্য না, সেটা টেকসই এবং জনবান্ধব হওয়ার জন্য বলি। ওইভাবে ভাবলে অন্যান্য রাজনৈতিক দলও আমার মনে হয় যে আমাদের ঐক্যটাও ঠিক থাকবে, ফ্যাসিবাদকে দমন করার প্রক্রিয়াটাও অটুট থাকবে, হ্যাঁ, এবং টেকসই হবে, আর আমাদের নিজেদের মধ্যে ঐক্য রেখে গণতন্ত্র উত্তরণ সহজ হবে। অনেক ধন্যবাদ। একদম 1 মিনিট একটা প্রশ্নের উত্তর চাই, তা হচ্ছে যে আপনারা তো নির্বাচনের ব্যাপারে সব দলই যদিও চায়, আপনারা যত সেক্ষেত্রে সামনের যে নির্বাচন আসছে এখন পর্যন্ত আপনারা প্রধানতম প্রতিদ্বন্দ্বী কাদের ভাবছেন? জামাতকে, এনসিপিকে না অন্য কেউকে? না, প্রধান প্রতিদ্বন্দ্বী আমরা তাকে ভাববো ভোটের রাজনীতিতে জনগণ যাকে আমাদেরকে যদি নির্বাচিত করে
সরকারি দল। আবার ধরেন আপনারা কি ধরে নিচ্ছেন যে আপনারাই সরকার? না, যদি নির্বাচিত করে, আমি তো বলেছি। আচ্ছা। আর জনগণই ঠিক করবে বৃহত্তর বা শক্তিশালী বিরোধী দল কে হবে অথবা বিরোধী প্রতিপক্ষ কে হবে। ভোটের রাজনীতিতে, গণতন্ত্রে এটা জনগণ নির্ধারণ করে। আমরা কাউকে ভাবতে চাই না, আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। জনগণ তার ভোট দিয়ে প্রতিপক্ষ নির্ধারণ করে। এটিও তো আসলে রাজনীতি একটা কৌশল খেলা যেটি বলেন, সেখানে তো আপনারা মানে বিপরীতে যারা আছে তাদের শক্তি সম্পর্কে ধারণা থাকতে হয়। তো সেখানে পর্যবেক্ষণ কি বলছে যে এনসিপি নতুন গড়া যে দলটি, তারা কতটুকু এগিয়েছে বলে আপনি মনে করছেন? একদমই ছোট্ট করে 30 সেকেন্ড। এগিয়েছে আমি কতটুকু, এটা আমি বললাম আপনাকে যে জনগণের রায় ছাড়া বলা কঠিন। তবে তারা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একঝাঁক সাহসী যোগ্য নতুন তরুণ এসেছে। তাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু মানুষ তাদেরকে একসেপ্ট করবে। কিন্তু সেই একসেপ্ট করাটা ক্ষমতায় যাওয়ার জন্য যথেষ্ট হবে কিনা সন্দেহ আছে। কিন্তু যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার একটা মানসিকতা আবার তাদের আছে। এর মধ্যে সাংঘর্ষিক না হলেই রাজনীতি ভালো থাকবে। ওসমান হাদি, আপনাকে একটু জানতে চাই তা হচ্ছে যে পর্যবেক্ষণ কি বলছে বৈষম্য বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সকল দলগুলো ছিল, অনেককেই শোনা যাচ্ছে যে জামাত তাদের ঘরে তাদেরকে অনেকটা নিতে চাচ্ছে। তো তারা যদি একসাথে হয়ে যায় সেটি বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জ হতে পারে? দুটো ব্যাপার। এখন পর্যন্ত অ্যালায়েন্স তো নিশ্চয়ই হবে। কেউ এখানে ধরেন জামাতও আমার ধারণা যে এবার তারা প্রচুর ছাড় দিবে তাদের বিভিন্ন জায়গায়, তো অ্যালায়েন্সটা হবে। এখন ব্যাপার হলো অ্যালায়েন্সটা কোন প্যাটার্নে হচ্ছে। যদি এনসিপি, জামাত ইসলামী, অপর অনেক দলগুলো একসাথে একটা জোট করে, অফকোর্স এটা বিএনপির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং আমার যেটা ধারণা, সামনে যেই ক্ষমতা আসুক 160 থেকে 70-এর বেশি এককভাবে, আমার মনে হয় 160-এর বেশি পাওয়া কঠিন হবে যেই আসুক। আর ভাই যেটা বলছিলেন, হ্যাঁ, ওই এখন যেটা হতে পারে, জামাত ইসলামের বর্তমান যে জোটটা, এটার সাথে ইসলামী দলগুলোই 4-5টা আছে। তো এখন সেখানে যারা একটা মধ্যবর্তী জায়গায় আছে, তারাও যদি তাদের সাথে অ্যালাই করবে কিনা, নাকি একদিকে বিএনপি একটা অ্যালাই করবে, একদিকে জামাত ইসলামী দলগুলো নিয়ে করবে, ঠিক মাঝখানে যদি ধরেন এমন হতে পারে যে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এরকম আরো যারা একটা মাঝখানের জায়গা আছে, তারাও যদি একটা কোয়ালিশন করতে পারে, তা আমার মনে হয় যে এটাও খারাপ হয় না। এখন ভোটের রাজনীতির হিসেবে দেখা যেতে পারে এমনটা অসম্ভব না, যারা সবাই মিলেও একটা অ্যালায়েন্স করলো, সেক্ষেত্রে বিএনপিও তো আবার অনেককে টানবে। আমি খুব ছোট্ট করে একটু, আপনি যেহেতু ইসলামিক দলগুলোর কথা বললেন, আমরা আগামীকাল কি দেখেছি যে ইসলামী আন্দোলন এবং আজকে জামাত সহ ইসলামী দলগুলো দেখেছি যে প্রাথমিক লেভেলে মাধ্যমে এই যে শিক্ষক নিয়োগ নিয়ে, যে কালচারাল শিক্ষক না, গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নেয়ার ব্যাপারে তারা দাবি তুলেছে বা স্থায়ী করার ব্যাপারে। তো এটিকে কিভাবে দেখছেন? এসছে দুইটা প্রেক্ষাপটে। একটা হলো যে ওই যে প্রাথমিক স্কুলগুলোতে তো এর আগে গানের শিক্ষক নাই, একইভাবে কোনো ধর্মীয় শিক্ষকও নাই। তো এইটা নেওয়ার জন্য তো আমি মনে করি বরং যদি সরকারের ক্যাপাসিটি থাকে, তো দুটো নিতেই সমস্যা কি, আমাদের তো অনেক একজন, অফকোর্স প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে ধর্ম, রিলিজিয়ন শেখানোর জন্য তো শিক্ষক দরকার আছে। এবং যে বাচ্চারা গান শিখতে চায়, এমন হতে পারে যার বাচ্চাকে স্কুলে গান শেখাতে চায় না, সে ওই এক্সট্রা ক্লাসটা দিবে না, কিন্তু আমার মতে তো দুটোই নিতে পারে, কোনো সমস্যা নাই তো। কারণ দুটো নিলে যেটা পরে হবে, আমাদেরও অনেক ভাই বোনদের চাকরি হবে, আবার টিচারের স্কুলেও তো আরেকটু কোয়ালিটি বাড়বে। এখন বাংলাদেশের সমস্যা হলো কি, প্রচুর স্কুল আছে প্রাইমারি স্কুলে যেখানে 1-2জন টিচার। আমার যেটা গ্রামের বাড়ি, সেখানে একটা স্কুল আছে 2জন মাত্র টিচার বসে থাকে। তো আপনি আরো ওই টিচারগুলো নিয়োগ না করে আপনি যখন এত বড় নিয়োগের কথা যান, তখন এই কন্ট্রোভার্সিগুলো তৈরি হয়। অনেক ধন্যবাদ শরীফ ওসমান হাদি আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি শত শহীদের রক্তে আবার নতুন করে যে বাংলাদেশ এলো, সেই বাংলাদেশকে কল্যাণমূলক একটি দেশ হিসাবে গড়তে হবে। আর সেই কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।